আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের আমাদের ধারাবাহিক যে লাইভ ক্লাস রয়েছে, লাইভ ক্লাসের পাশাপাশি তোমাদের জন্য যে রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছি, অর্থাৎ লাইভ ক্লাসে আমরা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করছি এবং রেকর্ডেড ক্লাসে তোমাদেরকে এটা ডিটেইলসে কিভাবে তুমি প্রশ্নগুলো সমাধান করবা, কি কি প্রশ্ন আসে। অর্থাৎ আমরা কিন্তু রেকর্ডেড বা লাইভ ক্লাসগুলোতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বেসিক কনসেপ্ট এটা। এখন বেসিক কনসেপ্টে সবকিছু তো আর তোমার মনে রাখতে হবে না, আবার সবকিছু তো তোমার পরীক্ষায় আসবেও না। সো যে বিষয়গুলো আসবে সেইগুলাই কিন্তু তোমার পড়াশোনা করা বেশি বেশি করে মনোযোগ সহকারে লেখা এবং পড়া উচিত। সেই জিনিসগুলোর জন্য তোমাদের কিন্তু এই রেকর্ডেড ক্লাসগুলো খুব ভালোভাবে দেখতে হবে। তো চলো আমরা শুরু করা যাক আজকের জিকে ক্লাসের। প্রথমে যে আমরা আজকে আলোচনা করব ভারতীয় উপমহাদেশে, অর্থাৎ আমাদের এই ভারতীয় এটা উপমহাদেশ ছিল আমরা জানি 1947 সালের আগে, ও বাংলার ইউরোপীয়দের আগমন সংক্রান্ত, মানে ইউরোপীয়রা কখন আসছে বাংলায় আর কি। অর্থাৎ তোমরা জানো এই অঞ্চলে কিন্তু তোমার ইউরোপীয়রা বিভিন্ন সময় এসেছে, অর্থাৎ প্রথমে এসেছে পর্তুগিজরা, সর্বশেষ এসেছে ফরাসিরা। তাদের সম্পর্কে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে, এডমিশনে প্রশ্নে আসা যে প্রশ্নগুলো, সেগুলো সমাধান আমরা এই ক্লাসের ভিডিওতে করব। আচ্ছা, উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, অর্থাৎ কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে। দেখো, এই অঞ্চলটাতে একটা সময় কিন্তু এটা খুব বিখ্যাত একটা অঞ্চল ছিল, এবং এই অঞ্চলে তারা ধারণা করতে, আমরা যেমন বর্তমানে ইউরোপের কেমন এটা ধারণা করতে চাই যে ইউরোপ মনে হয় অনেক কিছু পাওয়া যাবে। তো এই ইউরোপে যেমন পাওয়া যায়, তখনকার সময়ে এই অঞ্চলকে ধারণা করা হতো এরকম একটা অঞ্চল হিসেবে, যে অঞ্চলটা, এই অঞ্চলে অনেক কিছু পাওয়া যায়। সো তারা এই অঞ্চলে এসেছিল মশলার খুঁজে। তোমরা একটা বই আছে মশলার যুদ্ধ, সত্যেন সেন। ওইখানে আমরা পড়েছিলাম যে এই পর্তুগিজরা এই অঞ্চলে মশলা ব্যবসা করার জন্য প্রথম আসছিল। তো তারা কিন্তু সর্বপ্রথম এই ভারতবর্ষে আসে। তো পর্তুগিজরা সর্বপ্রথম ভারতবর্ষে আসে। তারপর রয়েছে তারপর দেখো যে ভাস্কো দা গামা 1498 সালে এই অঞ্চলে যে তোমার চলে আসে আর কি। তারপর ফিরিঙ্গি বলা হয় কাদের, এই পর্তুগিজদের কি বলা হতো, ফিরিঙ্গি, বুঝছো। তারপর অপশন সি, পর্তুগিজদের ফিরিঙ্গি বলা হতো। ভাস্কো দা গামা ভারতে প্রথম অবতরণ করেন কোন বন্দরে, অর্থাৎ ভারতের অনেকগুলো বন্দর আছে, এই বন্দরগুলো কোন বন্দরে তিনি অবতরণ করেন, তিনি ভারতের কালিকট বন্দরে প্রথম অবতরণ করেন, অপশন ডি। তারপর ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতাকে, অর্থাৎ ভারতে যে পর্তুগিজ শক্তিটা, এটা যে এত পরিমাণ বেড়েছে বা এটা যে একটা সংহত হয়েছে, সংযত হয়েছে, বৃদ্ধি হয়েছে, এটা কিন্তু পর্তুগিজ নাবিক আলবুকার্কের কৃতিত্ব, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি যে আলবুকার তিনি 1509 থেকে 1515 পর্যন্ত পর্তুগিজের যে ভারতের গভর্নর ছিলেন। তোমরা জানো ভারতের তারা বিভিন্ন সময় যে পর্তুগিজ বাহিনী থাকে, প্রত্যেকটা বাহিনীর এক একটা গভর্নর ছিল, বা প্রত্যেকটা বাহিনীর এক একজন সেনাপতি ছিল। এই যে আলবুকার তিনি কিন্তু এই অঞ্চলের সেনাপতি হিসেবে থাকাকালীন সময়ে পর্তুগিজ যে শক্তির আধিপত্যের যে বিকাশ, সেটা কিন্তু তিনি সমন্বয় করার জন্য সচেষ্ট হন। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। ডাচ, তোমরা তো জানো ডাচ, ডাচ বলা হয় কাদেরকে, হল্যান্ডের অধিবাসীদের, হল্যান্ডের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হল্যান্ড, হল্যান্ড মানে বর্তমান কি তোমরা নেদারল্যান্ড। আচ্ছা, তারপর আমরা যদি দেখি অপশন এ, তারপর তাদেরকে ওলন্দাজ বলা হতো। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, হল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বা ওলন্দাজ বলা হতো আর কি। 1602 সালে তারা এই অঞ্চলে এসে তারা আসে, এবং প্রাচ্যে, অর্থাৎ প্রাচ্য মানে কি পূর্ব, পূর্বে বাণিজ্য আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে হল্যান্ডের একদল বণিক 1602 সালে তারা সরকারিভাবে তারা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রহণ করে, যেটা নাম ছিল ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ ভারত এসেছিল কারা, সর্বশেষ ভারত এসেছিল ফরাসিরা। ফরাসিরা সর্বশেষ ভারত এসেছিল, কত সালে এসেছিল, 1764 সালে সর্বশেষ, বা 1764, আবার কেউ কেউ বলে 1765, সেই 1765 মতান্তরে তারা ভারতে এসেছিল অনেক পরে। হ্যাঁ, তারপর দেখো উপমহাদেশে ফরাসি পৃষ্ঠভূমি গঠন হয়, এবং তারা কিন্তু 1664 সালে ফরাসি মন্ত্রী কোলবার্টের পৃষ্ঠপোষকতায় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় এবং ভারতবর্ষে বাণিজ্য শুরু হয়। সো ফরাসিরা উপমহাদেশে প্রায় 100 বছর বাণিজ্য করে ইংরেজদের ষড়যন্ত্রের মাধ্যমে তারা উপমহাদেশের রাজনৈতিক ক্ষমতা কি দখল করে। সো এখানে এটা একটু সংশোধন হবে, এটা 1700 হবে না, এটা হবে 1664। তো এটা একদম ক্লিয়ারলি পাওয়া গেছে 1664 সালে এটা ফরাসিরা এই অঞ্চলে বাণিজ্য করার জন্য আসেন। তারপরে আমরা যদি কত সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা পৌঁছান, এটা 1498 সালে। 1498 সালে তারা পৌঁছান, অপশন ডি। তারপর পর্তুগিজরা, দেখো
এই যে 1498 সালে তিনি কিভাবে পৌঁছান এটা সম্পর্কে বিস্তারিত কাহিনী এখানে তুমি বর্ণনা পাবা, এটা পড়ে নিতে পারো, বাট এত ডিটেইলসে পড়ার কিছু নাই, কারণ এটা থেকে এত ডিটেইলস প্রশ্ন আসবে না। তো জাস্ট হচ্ছে তারিখটা আসবে, কোন বন্দরে আসবেন, কত তারিখ আসছেন, এটা আসবে আর কি। তারপর দেখো পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছেন পোর্টো গ্রান্ডে। পোর্টো গ্রান্ডে কেন? কারণ পর্তুগিজরা এই পোর্টো গ্রান্ডে মানে কি, পোর্টো গ্রান্ডে দে বাঙ্গালা এটা বলে উল্লেখ করতো, যার অর্থাৎ বাংলার বৃহৎ পোতাশ্রয়। এই শব্দটি প্রায় পোর্টো গ্রান্ডে হিসাবে সরলীকরণ করা হয়। পক্ষান্তরে তারা সাতগাঁও বন্দরের নামকরণ করেন পোর্টো পেকুইনে। সো যাই হোক, এটা হচ্ছে পর্তুগিজ নাম, অর্থাৎ বাংলার বৃহত্তম যে তোমার হচ্ছে পোতাশ্রয় বা অনেক বড় বন্দর হিসাবে উল্লেখ করা হয়, তারা হচ্ছে চট্টগ্রামকে আর কি, পোর্টো গ্রান্ডে। রাজধানী রাজশাহীর বড়কুটি কাদের কীর্তি। বড়কুটি, কুটিটা আসলে কাদের কীর্তি? সো রাজশাহীতে আমরা জানি কুটি নির্মাণ করেছিল ওলন্দাজরা। তো ওলন্দাজরা রাজশাহী অঞ্চলে সর্বপ্রথম যে তারা হচ্ছে একটি ইমারত নির্মাণ করে, এটা হচ্ছে তাদের অবদানে আর কি। এবং 1953 সালে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই বড়কুটি প্রথম প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হয়। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকে পরীক্ষা দিবা, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে তাদেরকে পরীক্ষার প্রশ্নে এরকম প্রশ্ন আসতে পারে যে রাজশাহী যে বড়কুটিটা এটা নির্মাণ করেছিলেন, এটা নির্মাণ করেছিল ওলন্দাজরা। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। সো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু 1600 সালে 24 সদস্য বিশিষ্ট একটা কোম্পানি। হ্যাঁ, সো এই কোম্পানিটা গঠিত হয়। এইটা কিন্তু তারা হচ্ছে, তোমরা দেখো, এটা কিন্তু এলাহাবাদ চুক্তির মাধ্যমে তারা হচ্ছে এটার দেওয়ানি লাভ করে। সো দেওয়ানি মানে কি? দেওয়ানি হচ্ছে রাজস্ব আদায়ের ক্ষমতা, রাজস্ব রাজস্ব আদায়ের ক্ষমতা। অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া দেওয়ানি মানে কি, এটা তো বুঝি না দেওয়ানি মানে কি। অর্থাৎ রাজস্ব মানে কি? রাজস্ব মানে ট্যাক্স। অনেকে রাজস্ব বোঝেন, এটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স মানে কি? ট্যাক্স মানে হচ্ছে তোমাদের জনগণ যে খাজনা, তাদের সময় এটাকে বলো খাজনা আদায়ের ক্ষমতা। খাজনা, খাজনা মানে কি? খাজনা মানে হচ্ছে তুমি সরকারকে, তুমি একটা ফসল উৎপন্ন করলে তার নির্দিষ্ট একটা অংশ দিতে হবে। কেন দিতে হবে? তার তোমার উন্নয়নের জন্য। এটা হচ্ছে বিষয়। অর্থাৎ আগের দিনের রাজারা কিভাবে চলতো, ট্যাক্স অনুযায়ী ট্যাক্স নিত আর কি। তো এই রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজরা পায় এলাহাবাদ চুক্তির মাধ্যমে। তো এলাহাবাদ চুক্তি হচ্ছে 1764 সালে, হ্যাঁ, 23 অক্টোবর। এই যুদ্ধে হচ্ছে যে দেখো যে মীর কাসিম, অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলম কোম্পানি লর্ড ক্লাইভের হাতে পরাজিত হয়, ফলে তাদের একটা চুক্তি করতে বাধ্য করা হয়। এবং তারা হচ্ছে 1765 সালে আগস্ট মাসে ভারতের এলাহাবাদে চুক্তি সম্পাদিত হয়, একে এলাহাবাদ চুক্তি বলে। এই চুক্তির মাধ্যমে কি হয়? বাংলার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে লর্ড ক্লাইভ এবং একাধিক সন্ধি করে আর কি। প্রথমত এই যে চুক্তিটার ফলে বাংলার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়, তাই না? আচ্ছা, ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় 1784 সালে। তোমরা যদি দেখো 1784 সালে ভারতবর্ষকে শাসন করার লক্ষ্যে ব্রিটিশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন পাশ করেছে। যেমন তোমাদের 1784 সালে ভারত শাসন আইন, 1858 সালে ভারত শাসন আইন, 1909 সালের ভারত শাসন আইন, বা তারপর হচ্ছে তোমার 1919 সালের ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইন এবং 1947 সালে ভারত ভাগ অর্থাৎ পার্টিশন অফ ভারত বা পার্টিশন অফ ইন্ডিয়া অ্যাক্ট, করে পার্টিশন অফ ইন্ডিয়া অ্যাক্ট। পার্টিশন অফ ইন্ডিয়া অ্যাক্ট এটা কত সালে হয়? 1947 সালে। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এই যে ভারত শাসনের জন্য বিভিন্ন আইন হয়। সর্বপ্রথম যে আইনটা তারা পাশ করে ব্রিটিশ পার্লামেন্টে, সেটা হচ্ছে ভারতকে আমি কিভাবে শাসন করব। তাদের ধরো একজন গভর্নর থাকবে না, ডেপুটি গভর্নর থাকবে না, কিভাবে গভর্নর জেনারেল হবে নাকি ভাইসরয় হবে, এটা কিন্তু একটা ডিপেন্ড করতেছে। তো এই যে ভাইসরয় হবে কিনা, গভর্নর জেনারেল না গভর্নর ভাইসরয়, এই যে বিষয়গুলা যে কি থাকবে, কিভাবে শাসন করা হবে, কত রাজস্ব আদায় করা হবে, বা এই যে বিভিন্ন বিষয়গুলো নির্ধারণ করা হয়তো এইসব আইনের মাধ্যমে। আর আইনগুলো পাস হইতো ব্রিটিশ পার্লামেন্টে, ঠিক না? তো 1784 সালে প্রথম এটা হচ্ছে তাদের আইনটা পাস হয় আর কি। ভারতীয় উপমহাদেশে সিভিল সার্ভিস চালু করেন কে? সিভিল সার্ভিস মানে কি? তখন আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলতো। ইন্ডিয়ান সিভিল সার্ভিস। সিভিল সার্ভিস হচ্ছে যে কিভাবে তোমার একটা এলাকাকে শাসন করা যায়, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস। সো এটা খুবই একটা প্রেস্টিজিয়াস
পরীক্ষা ছিল, তোমরা জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু আইসিএস অফিসার ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু আইসিএস অফিসার ছিলেন। তো এইগুলো চালু করেন কে? কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস তিনি কিন্তু ভারতীয় উপমহাদেশে কি করেন, এই যে এই প্রশাসন থেকে কোম্পানির বাণিজ্যকে আলাদা করেন এবং প্রশাসনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উচ্চ বেতনভোগী ও পেশাগতভাবে সুশৃঙ্খল সিভিল সার্ভিস গঠন করেন। সো প্রশাসনকে আইনের পথে পরিচালনার জন্য তিনি আইনবিধি কোড প্রবর্তন করেন, যা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। তিনি প্রদেশগুলোকে জেলায়, তার মানে সর্বপ্রথম তিনি প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করছিলেন। কে করছিলেন? কর্নওয়ালিস সাহেব। এবং জেলাগুলোতে থানায় বিভক্ত করেন। তার সময়ে 23টি জেলা ছিল আর কি। আমরা যদি দেখি যে এই যে জেলাগুলোকে থানায় তিনি কিন্তু এগুলো করেন। তেমন দেশ ভাগের সময় তোমরা যে 15টা জেলা ছিল আমাদের, বুঝছো, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, সমস্যা নেই, আমরা এটা আলোচনা করেছি অলরেডি। যাই হোক, তারপরে দেখো ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? ফোর্ট উইলিয়াম দুর্গ অবস্থিত কলকাতায়। তোমরা এটা জানো, এটা তোমরা পড়েছো, ফোর্ট উইলিয়াম দুর্গ। সো এটা ইংরেজরা নির্মাণ করেছিল। সো এটা দেখো এখানে ইংরেজদের কথা বলা হয়েছে, হুগলি নদীর তীরে। তারপর কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? তোমরা জানো 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয় 218 জন ইংরেজ বণিকের প্রচেষ্টায়। হ্যাঁ, 1600 সালে তোমার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদী সনদ নিয়ে উপমহাদেশে বাণিজ্য করতে আসে। তার মানে এটা হচ্ছে ক্যাপ্টেন হকিংস ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে তিনি বাণিজ্য কুঠি স্থাপনের উদ্দেশ্যে জাহাঙ্গীরের দরবারে আসে এবং সম্রাট জাহাঙ্গীর তাদের বাণিজ্য কুঠি নির্মাণে অনুমতি দিলে 1612 সালে ইংরেজরা মুম্বাইয়ের নিকট সুরাটে উপমহাদেশের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন এবং 1633 সালে সম্রাট শাহজাহানের কি শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার হরিহরপুরে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন এবং দীর্ঘকাল পরে 1651 সালে হুগলি জেলা শহরে কুঠি নির্মাণ করে। তারপর কাশিম বাজারে 1658 সালে এবং পাটনায় 1658 সালে, ঢাকায় 1668 সালে বাণিজ্য কুঠি নির্মাণ করে। এই যে কোন জায়গায় কবে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি? সো কোন জায়গায় কবে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 1600 সালে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয় এবং তোমরা এটা জেনে অবাক হবে তারা মাত্র 15 বছরের জন্য তারা বাণিজ্য করতে তারা সনদপত্র নিয়েছিল। 15 বছরের জন্য এসে তারা 190 বছর তারা হচ্ছে শাসন করে গেছে। চিন্তা করো, বাংলার প্রত্যেকটা জায়গায় তারা লুটে পুটে একদম শেষ করে দিয়ে গেছে। যাই হোক, আমরা দেখি ইস্ট ইন্ডিয়া। আচ্ছা, একটা প্রশ্ন তোমরা বলতে পারো, ভাইয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন বলা হয়? ইস্ট ইন্ডিয়া, দেখো এটা যদি পৃথিবীর মানচিত্র হয়, হ্যাঁ, ধরো এখানে হচ্ছে আমরা ধরি ইন্ডিয়া, হ্যাঁ, এখানে হচ্ছে ধরো ইন্ডিয়ার পরে আমরা যদি এশিয়া ধরি, এটা এশিয়ার পরে এখানে ধরো তোমার হচ্ছে আফ্রিকা, সরি আফ্রিকা না, এটা হচ্ছে ইউরোপ, হ্যাঁ, এটা হচ্ছে ধরো আফ্রিকা, এটা হচ্ছে ধরো তোমার উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে তোমার ধরো ওশেনিয়া। সো 6টা, নিজে অ্যান্টার্কটিকা। তো এখানে দেখো এটা হচ্ছে ইউরোপ। এখন ইউরোপ থেকে তারা এখানে আসবে। তো যখনই তারা এখান থেকে যাত্রা শুরু করছে, তাদের প্রথম যখন যাত্রা শুরু, তাদের জাহাজ হচ্ছে এইদিকে না যেয়ে তারা জাহাজটা হচ্ছে এদিকে চলে যায়। এদিকে যাওয়ার পরে তারা ভাবছে এটাই মনে ইন্ডিয়া। 1492 সালে আমরা জানি যে তোমার হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস ইন্ডিয়া আবিষ্কার করেন, তিনি বলে, কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় এটা ইন্ডিয়া না। কারণ কিছুদিন পরে 1498 সালে, হ্যাঁ, ভাস্কো দা গামা ইন্ডিয়া এখানে চলে আসছে। সো তারা যে এটা যেহেতু নামকরণ করে ইন্ডিয়া, এই জন্য এটার নাম হচ্ছে পশ্চিম ইন্ডিয়া বলা হয়, এটাকে ওয়েস্ট ইন্ডিজ। তোমরা দেখো ওয়েস্ট ইন্ডিয়া বলা হয়, এটাকে কি বলা হয়? ওয়েস্ট ইন্ডিয়া, বর্তমানে উইন্ডিজ বলে আর কি। হ্যাঁ, এটা এই জায়গাটাকে, এই জায়গাটা উইন্ডিজ বা ওয়েস্ট ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ বলে না, যে ক্রিস গেলের দেশ, কারণ এটাকে ওয়েস্ট ইন্ডিজ বলার কারণ হচ্ছে এটা পশ্চিম ইন্ডিয়া। আর এইটা যে বর্তমানে আমরা যে এই পাশে, তারা যখন পরবর্তীতে আসছে এই পাশে, এটা যেহেতু পূর্ব দিকে, এটা হচ্ছে পূর্ব ইন্ডিয়া, এই জন্য এটাকে ইস্ট ইন্ডিয়া বলা হয়। ইস্ট ইন্ডিয়া, আশা করি তোমরা ইস্ট ইন্ডিয়া বুঝতে পারছো। কারণ এই বাতাসের কারণে তারা হচ্ছে এই যে এখান থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা পূর্ব দিকে না এসে তাদের জাহাজ হচ্ছে ক্রিস্টোফার কলম্বারের জাহাজ পশ্চিম দিকে চলে গেছে। এবং যাওয়ার পরে যেহেতু তিনি ভাবছেন এটা ইন্ডিয়া আবিষ্কার করছেন, আসলে ইন্ডিয়া ছিল না, এটা ছিল মানে এটা ছিল ক্যারিবিয়ান অঞ্চল। সো এটার নাম যে পশ্চিম ইন্ডিয়া। আর পরবর্তীতে যখন এদিকে আসছে, এটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়ার শাসন কেন্দ্র কোথায় ছিল? শাসন কেন্দ্র সবসময় কিন্তু তোমার কলকাতাতে ছিল। কলকাতা ছিল ইস্ট ইন্ডিয়ার শাসন কেন্দ্র আর কি। সো এটা কিন্তু বিশেষিত অঞ্চলগুলোর রাজধানী ছিল। 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার রাজধানী ছিল কলকাতা, কিন্তু এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো, কোন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে সর্বপ্রথম সম্রাট জাহাঙ্গীর, একটু আগে আমরা পড়েছি ক্যাপ্টেন হকিংস, অপশন হবে এ, তিনি কিন্তু গিয়েছিলেন, ক্যাপ্টেন হকিংস। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন, রেল যোগাযোগ চালান লর্ড ডালহৌসি
সো লর্ড ডালহৌসি কিন্তু তিনি রেল যোগাযোগ চালু করেন। 1853 সালে তিনি কিন্তু সর্বপ্রথম রেল যোগাযোগ স্থাপন করেন। পরীক্ষায় আসবে যে এই যে 1853 সালে কোন ইংরেজ গভর্নর তিনি হচ্ছে এই উপমহাদেশে কি চালু করেন, রেল যোগাযোগ, অর্থাৎ রেল যে যোগাযোগটা ছিল না তারা কেন চালু করছিল, ধরো এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল লুটপাট করতে যেন ইজি হয় এই জন্য কিন্তু তারা রেল যোগাযোগ করছে। এমন না যে তারা খুব যে ভালো উদ্যোগে রেলগাড়ি চালু করছে, তারা এই কারণে চালু করছেন তাদের মধ্যে, তাদের জন্য যেন তারা দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই তারা হচ্ছে মুভ করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে আর কি। যাই হোক, খুব তারপরে আমাদের কিছু উপকার হয়েছে, কারণ তারা তারা প্রথমে দেখো যে রেলওয়ে কোম্পানি যে গ্রেট ইন্ডিয়া মুম্বাই থেকে থানে যে 33 কিলোমিটার একটা লম্বা রেল লাইন স্থাপন করে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। আর আমাদের এই অঞ্চলে কুষ্টিয়ার জগদ্বীতে প্রথম রেল লাইন হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল দেখো। কোম্পানির এখানে একটা বুঝবে, কোম্পানির শাসনকাল কখন বন্ধ হয়েছিল। কোম্পানি কিন্তু শাসনকালটা 1757 থেকে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছে সেই সময় পর্যন্ত 100 বছর তারা শাসন করছে। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির শাসন আমল। আর ব্রিটিশের শাসন আমল হচ্ছে 1858 থেকে এই যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় এবং ব্রিটিশ রানী ভিক্টোরিয়া সরাসরি তিনি শাসন করেন। কোন ঐতিহাসিক ঘটনার 1793 সাল বিখ্যাত, দেখো 1793 সাল, অর্থাৎ ব্রিটিশরা যখন এই বাংলাদেশে আসে বা এই উপমহাদেশে তারা কি দেখলো, এই ভূমিগুলা প্রথমত তারা কিভাবে বন্দোবস্ত করবে, অর্থাৎ ভূমিগুলো তো তারা নিজের কাছে রাখতে পারবে না, ভূমিগুলোকে তাদের কারো না কারো কাছে তাদেরকে দিতে হবে। অর্থাৎ তারা কি করলো, ধরো কিছু ভূমি হচ্ছে তারা নিজেদের কাছে, তারা চিন্তা করলো প্রথমে 5 বছর, ওয়ারেন হেস্টিং তিনি বলছে না এই ভূমিগুলা আমরা 5 বছরের জন্য কৃষকদের দিব, তারা এই 5 বছরের জন্য নিবে এবং 5 বছরের জন্য আমাদেরকে টাকা পয়সা দিবে। তারপরে তিনি হচ্ছে পরবর্তীতে লর্ড কর্নওয়ালিস তিনি বা লর্ড ওয়েলিস তারা লর্ড কর্নওয়ালিস তিনি বললেন না না 5 বছরের জন্য না, আমরা হচ্ছে 10 বছরের জন্য দেব। তো 10 বছরের জন্য 10 সালা বন্দোবস্ত, কিন্তু 10 বছরের জন্য দিয়ে তিনি ভাবলেন না একেবারে জীবনের জন্য চিরস্থায়ী ভাবে দিয়ে দিব। এই জন্য 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত হয় এবং এই চিরস্থায়ী ভাবে দেওয়ার ফলে তারা হচ্ছে বছর বছর খাজনা দিবে আমার যে ভূমিগুলোতে। ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে হয়েছে। তারপরে দেখো চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার কত সালে লাভ করে, চট্টগ্রামের শাসনভার লাভ করে 1760 সালে। অর্থাৎ পলাশী যুদ্ধের পর চট্টগ্রাম বন্দর হস্তান্তরের জন্য ইংরেজরা নবাব মীর জাফরের উপর চাপ প্রয়োগ করে সফল না হতে পেরে মীর কাসিমকে একটি গোপন চুক্তির আওতায় নবাব বানায় এবং চুক্তি অনুসারে 1761 সালে মীর কাসিম বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রাম ইংরেজদের দিয়ে দেয় এবং চট্টগ্রামের শেষ ফৌজদার রেজা খা সরকারিভাবে বেরেলস্ট মানে উনি একজন ইংরেজ সেনাপতি এর হাতে চট্টগ্রামের শাসন ক্ষমতা হস্তান্তর করে নেয় আর কি। তারপর হচ্ছে চন্দননগর এক সময় কার উপনিবেশ, চন্দননগর তোমরা জানো ফ্রান্সের উপনিবেশ ছিল, ফ্রান্স মানে ফরাসির উপনিবেশ ছিল কলকাতা চন্দননগর আর কি। পশ্চিমবঙ্গের একটা হুগলি জেলার একটা শহর কিন্তু চন্দননগর। তারপরে কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাতে বাণিজ্য করার অনুমতি দেন, সম্রাট জাহাঙ্গীর সর্বপ্রথম সুরাটে বাণিজ্য করার অনুমতি দেন। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কি, কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা হচ্ছে জব চার্নো। কলকাতা কিন্তু আগে নগরী ছিল না, কলকাতা ছিল এমন একটা জায়গা যে জায়গাটা কি ছিল, ধরো কলকাতা জায়গাটা হচ্ছে তোমার একটা গ্রামের মতো ছিল। কলকাতা, সুতানটির, হ্যাঁ গোবিন্দপুর এই জায়গাগুলো ইংরেজরা কিনে তারা এটাকে শহর গড়ে তোলে। সে কলকাতা হচ্ছে জব চার্নো। তারপর রয়েছে যে 1690 সালে ইংরেজ কর্মকর্তা জব চার্নো কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা করেন। তারপর হচ্ছে কোন সম্রাটের আমলে পর্তুগিজরা হুগলি থেকে উচ্ছেদ করা হয়, দেখো এখানে আকবর, শাহজাহান, বাবর, জাহাঙ্গীর। তো আমরা দেখি কে, আমরা দেখি শাহজাহানের সময় তারা হুগলি থেকে তারা কি হয়, তারা হচ্ছে তাদেরকে যে আদেশে কাসিম খান 1632 পর্তুগিজরা হুগলি থেকে উচ্ছেদ করেন। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর ছিলেন কে। তো বঙ্গভঙ্গ মানে কি, আমি একটু আগে বলতেছিলাম যে এরকম পুরা বাংলার মধ্যে সবচেয়ে বড় ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। সো এরকম যে পুরা বড় ছিল, এই বড় জায়গা থেকে এই বাংলা থেকে সবচেয়ে বেশি আন্দোলন হতো, সংগ্রাম হতো। তো ইংরেজরা চিন্তা করলো এই বাংলাকে যদি আমি ভাগ করে দেই তাহলে হয়তো আমার আন্দোলন সংগ্রাম অনেকাংশেই কমে যাবে। সেই কারণে তারা চিন্তা করলো এই বাংলাকে আমরা ভাগ করে দেব। তো বাংলাকে তারা ভাগ করলো, একটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, আমরা কিন্তু বেসিক ক্লাসে পড়িয়েছি এটা পশ্চিমবঙ্গ, আর এটা হচ্ছে পূর্ববঙ্গ, আসাম, পূর্ববঙ্গ ও আসাম। এই যে বাংলা ভাগ, পূর্ববঙ্গ ও
আসাম। সো এই বাংলা ভাগের সময়ে কিন্তু আমরা যদি দেখি এই অঞ্চলের যে গভর্নর বা জেনারেল ভাইসরয় ছিলেন লর্ড কার্জন, তিনিই কিন্তু এই বাংলাকে প্রশাসনিক সুবিধার কথা বলে ডিভাইড এন্ড রুল পলিসির মাধ্যমে বাংলাকে ভাগ করেন। তারপর আমরা যদি দেখি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রাতিষ্ঠানিকভাবে কবে শেষ হয়, প্রাতিষ্ঠানিক 1858 সালে মহারানী ভিক্টোরিয়ার যে তোমার হচ্ছে মহারাজকীয় বা রাজকীয় ঘোষণার বলে এই যে ঘোষণার দেওয়ার ফলেই কিন্তু এই যে তাদের শাসনটার অবসান ঘটে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে দেখো এই শাসনটা অবসান হয়ে গেল, তারপরে কি অবসান ছিল, বা তারপরে কি তোমার হচ্ছে এই যে শাসনটা কি চলমান ছিল? তোমরা একটু কমেন্ট করে জানাবা। অবশ্যই ছিল। তারপরে যে শাসনটা ছিল তারা কি ছিল, তারা দেখো রানী ভিক্টোরিয়া শাসনটা হচ্ছে চলমান রেখেছে। প্রথম কত সালে বঙ্গভঙ্গ হয়? তোমরা জানো 1905 সালে বঙ্গভঙ্গ হয়। অপশন হচ্ছে সি। তারপর হচ্ছে আমরা দেখি অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন স্যার এফ বারোস। স্যার এফ বারোস তিনি ছিলেন অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর। সো স্যার এফ বারোস তিনি অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর ছিলেন, মুখস্থ করে ফেলতে হবে। বাংলার শাসন, ভারত শাসন আইন কবে রাজকীয় সম্মতি লাভ করে? ভারত শাসন আইনটা রাজকীয় সম্মতি লাভ করে কত সালে? সো এটা হচ্ছে 2রা আগস্ট 1935। এটা হচ্ছে তখন পার্লামেন্টে পাশ হয় এবং রানী অনুমোদন করে দেয় এবং এটা কিন্তু পাশ হয়ে যায়। সো অপশন হচ্ছে 2রা আগস্ট 1935। তারপর হচ্ছে বঙ্গভঙ্গের কারণে নতুন প্রদেশ কোনটা সৃষ্টি? আমি বললাম যে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আগে থেকেই প্রদেশ ছিল এবং নতুন করে যে প্রদেশটা হয়েছে সেটা হচ্ছে কি পূর্ববঙ্গ ও আসাম। পূর্ববঙ্গ আসাম তার নতুন করে প্রদেশ হয় একসাথে এবং যার রাজধানী করা হয় ঢাকাকে। এই যে দেখো, তারপর হচ্ছে ভারতবর্ষে প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? ভাইসরয় মানে কি, যে লর্ড তোমার হচ্ছে ক্যানিং কে সর্বপ্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত করা হয়। ঠিক আছে, লর্ড ক্যানিং। তার মানে ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং। তারপর আমরা যদি দেখি ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং। সো ওয়ারেন হেস্টিং ছিল প্রথম গভর্নর জেনারেল। সো যদি বলা হয় প্রথম গভর্নর, দেখো এখানে প্রথম গভর্নর ছিল লর্ড ক্লাইভ, প্রথম গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিং, তারপর প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। বোঝা গেছে? এই তিনটা মনে রাখবো, যে যিনি প্রথম গভর্নর লর্ড ক্লাইভ, শেষ গভর্নর হচ্ছে ওয়ারেন হেস্টিং, আর যে শেষ গভর্নর তিনি হচ্ছে প্রথম গভর্নর জেনারেল। তার মানে ওয়ারেন হেস্টিং একই সঙ্গে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল। আবার শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, আবার ক্যানিং এর রস্যিকারটা মিসিং। সো গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং, আর প্রথম ভাইসরয় তিনি হচ্ছে লর্ড কি? লর্ড ক্যানিং। আবার শেষ ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। সো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। সো সর্বশেষ ভাইসরয় হচ্ছে তিনি লর্ড মাউন্টব্যাটেন। গভর্নর, প্রথম গভর্নর জেনারেল হচ্ছে আমরা যদি দেখি যে গভর্নর ওয়ারেন হেস্টিং। তো এইভাবে কিন্তু এটা মনে রাখতে হবে আর কি। 76-এর মন্বন্তর কোন বঙ্গাব্দে হয়? অর্থাৎ বাংলা 1176 সালে কিন্তু 76-এর মন্বন্তর হয়, এই জন্যই কিন্তু এটাকে 76-এর মন্বন্তর বলা হয়। এখানে 2 বছর অনাবৃষ্টি, ইংরেজরা প্রচুর পরিমাণে, আর আমরা যদি দেখি প্রচুর পরিমাণে তারা হচ্ছে কি করে, যে তারা হচ্ছে আমাদেরকে প্রেসার দেয় তাদের দ্বৈত শাসন ব্যবস্থার ফলে। এই যে বাংলায় 1176 সালে কিন্তু কি হয়, চিরস্থায়ী বন্দোবস্ত, সরি, এই যে বাংলায় হচ্ছে 76-এর মন্বন্তর, এটা কিন্তু হয়। 76-এর মন্বন্তরে প্রায় 2 কোটি মানুষ কিন্তু বাংলার অঞ্চলে মানুষ মারা যায়। তারপর আমরা যদি দেখি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত কত সালে? 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ, বি, অপশন বি, ফোর্ট উইলিয়াম কলেজ। তারপর হচ্ছে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তো লর্ড মাউন্টব্যাটেন ছিলেন সর্বশেষ ভাইসরয়। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? 1793 সালে, আমরা অলরেডি পড়েছি। তারপর হচ্ছে সিমলা ডেপুটেশনে মুসলমান প্রতিনিধিদের সাক্ষাৎ করেন কার সঙ্গে? তিনি হচ্ছে সিমলা ডেপুটেশনে আমরা দেখি লর্ড মিন্টোর সাথে তাদের ডেপুটেশনে সাক্ষাৎকার হয়। তো আমরা যদি লর্ড মিন্টোর সাথে, তারপর আমরা যদি দেখি ব্রিটিশ ভারত বিভক্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লিমেন অ্যাটলি, তিনি কিন্তু ভারত বিভক্তির সময় 1947 সালে ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন। ব্রিটিশ ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন অ্যাটলি। সো তখন কিন্তু লেবার পার্টি ক্ষমতা ছিল। অনেকেই বলে এই ব্রিটিশদেরকে আমরা তাড়াই নাই, তারা আসলে সময়ের প্রয়োজনে এই দেশ থেকে চলে গেছে। কেন চলে গেছে? কারণ এই ব্রিটিশদেরকে আমাদের তাড়াইতে হয় নাই, কারণ তাদের 2টা বিশ্বযুদ্ধ করে তারা নিজেরাই ফকির হয়ে গিয়েছিলেন, যার ফলে তারা কিন্তু এই অঞ্চলটা ছেড়ে চলে গিয়েছিলেন আর কি। তারপরে ক্লিমেন অ্যাটলি। তারপরে কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেন? এটা হচ্ছে ওয়ারেন হেস্টিং। তিনি কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা কি করেন? বিলুপ্ত করেন।
আচ্ছা, তা দ্বৈত শাসনটা কি? দ্বৈত শাসন হচ্ছে, দেখো একটা আমি এটা বেসিক ক্লাসেও ক্লিয়ার করেছি যে একটা দেশের তখন দুইটা অবস্থা ছিল, একটা হচ্ছে দেওয়ানি, একটা হচ্ছে ফৌজদারি। বা দেওয়ানি আর ফৌজদারি কি, ধরো বিচার ব্যবস্থা, ধরো বিচারিক ক্ষমতা, আর একটা হচ্ছে রাজস্ব আদায়ের ক্ষমতা। এটা কি বিচারিক বিচার, মানে ধরো কেউ একজন মার্ডার করছে, তার বিচারটা কে করবে, এটা হচ্ছে বিচারিক ক্ষমতা। তো ইংরেজদের মধ্যে তখন এরকম তারা প্ল্যান করছে, আচ্ছা, আমাদের তো টাকা দরকার, এখানে শাসন করতে আমরা আসি নাই, টাকার জন্য আসছি। তো তারা সুন্দর করে কি করছে, যে বলছে নবাব কি দিছে, যে দেখেন আপনি হচ্ছে বিচারিক ক্ষমতা, যার কাছে হচ্ছে আপনি হচ্ছে তাদেরকে বিচার করার ক্ষমতাটা আপনার কাছে রাখেন, আর বাকি যে ক্ষমতা, অর্থাৎ আমাদের কাছে যে ক্ষমতাটা থাকবে রাজস্ব আদায়ের, অর্থাৎ দেওয়ানি ক্ষমতা। এই যে এই দুইটা ব্যবস্থাকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা। তখন থেকে কিন্তু ঝামেলাটা শুরু হয় বাংলাদেশে। কেন শুরু হয়? কারণ নবাবদের হাতে তো ট্যাক্স আদায়ের ক্ষমতা ছিল না, তারা ইংরেজদের জোর করে জবরদস্তি করে তারা পিটায়ে মেরে খুন করে টাকাগুলা রক্ত চষে বাংলার জনগণ থেকে তারা নিয়ে যায় এগুলা। তারপর আমরা যদি দেখি ওয়ারেন হেস্টিং, সতীদাহ প্রথা রহিত হয় 1800 কত সালে, 29 সালে, 1829 সালে সতীদাহ প্রথা রহিত হয় আর কি। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় উইলিয়াম বেন্টি কিন্তু সতীদাহ প্রথাটা তিনি হচ্ছে বিলুপ্ত করেন। বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন, আমরা পড়েছি, লর্ড কার্জন। সো লর্ড কার্জন। বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন লর্ড ক্লাইভ, আমরা পড়েছি। সো তারপর হচ্ছে ইংরেজরা কাশিম বাজারে কুটি স্থাপন করে কত সালে, এটা হচ্ছে 1658 সালে। 1658 সালে। এরকম কঠিন কোশ্চেন খুব কম আসে, কিন্তু এগুলো মনে রাখা ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তো বলেই দিলাম। তারপর হচ্ছে সতীদাহ প্রথা বিলোপ করেন কে? সতীদাহ প্রথা বিলোপ করেন হচ্ছে লর্ড বেন্টিক। দেখো এখানে একটা আমি চার্ট দিয়ে দিচ্ছি, এটা আমরা বেসিক ক্লাসেও পড়েছি। সতীদাহ প্রথা বিলুপ্ত করেন লর্ড বেন্টিক। হ্যাঁ, দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে লর্ড ক্লাইভ। হ্যাঁ, তারপর হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেছে হচ্ছে, বাদ করছে ওয়ারেন হেস্টিং। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে লর্ড কর্নওয়ালিস। সত্য বিলোপ নীতি লর্ড ডালহৌসি। এগুলো সব ডিটেলস আমরা আলোচনা করছি লাইভ ক্লাসে। রেল যোগাযোগ চালু করছেন হচ্ছে লর্ড ডালহৌসি। তারপরে খাজনা আইন পাশ করছে লর্ড ক্যানিং। সো রাওলাট দরকার নাই, সাইমন কমিশন দরকার। ভারতীয় স্বাধীনতা আইন লর্ড মাউন্টব্যাটেন। সো যেগুলো একটু দাগাইছি এগুলো একটু বেশি করে মুখস্থ করবা। কি করবা? এগুলো বুঝে বুঝে, যদি কোনো কিছু না বোঝো কমেন্ট করে জানাবা, আমাদের 1-to-1 ডাউট সলভিং এ আমরা কিন্তু এই জিনিসগুলা তোমাদের ক্লিয়ার করে দেব। আবার এইখানে যে তোমাদের সতীদাহ মানে কি, সতীদাহ জিনিসটা হচ্ছে, ধরো আগে হিন্দুদের কাছে এরকম ক্ষমতা ছিল, ধরো কারো যদি কোনো মেয়ের বা কোনো ধরো স্বামী স্ত্রীর মধ্যে স্বামী মারা যায়, সেই স্বামীকে যখন পুড়িয়ে ফেলা হতো, তখন এই স্বামীর অনুকরণে তার যে স্ত্রী ছিল তার স্ত্রীকেও পুড়িয়ে মারা হতো। সতী বলা যায়, তুমি তো সতী। সতী হচ্ছে তোমার স্বামীর সাথে তুমিও মরে যাও, তাই না? এরকম কেন মারা হয়? দেখো যখন একটা যখন তার স্বামী মারা যায়, তখন কিন্তু দেখা গেছে যদি তার সন্তান না থাকে, তার সকল সম্পত্তির মালিক কিন্তু হয়ে যাবে তার ভাইয়েরা। তাদের মধ্যে একটা কিন্তু পলিটিক্স ছিল, এই পলিটিক্সের কারণে তারা হচ্ছে সতীদাহ প্রথা ছিল। তো রামমোহন রায় ওনার একজন বৌদি ছিল, যে তাকে খুবই স্নেহ করতেন। সো এই বৌদিকেও কি সতীদাহ প্রথার শিকার হইতে হয়েছে, এবং যার কারণে তিনি কিন্তু ওই সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি কিন্তু প্রবল আন্দোলন বা তিনি প্রবলভাবে ভূমিকা রেখেছেন। তারপরে এই যে দ্বৈত শাসন ব্যবস্থা তো বললামই। চিরস্থায়ী বন্দোবস্ত, সত্য বিলোপ মানে কি, ধরো এরকম হয়েছে যে কোনো রাজার কোনো হচ্ছে ওই সময় যদি কোনো ছেলে মেয়ে না থাকতো, তখন কিন্তু তার সত্য বিলোপ করে দেওয়া হয়তো এরকম। তারপর হচ্ছে বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থার লর্ড কর্নওয়ালিস পড়িয়েছি। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী ভূমি ব্যবস্থা একই একই জিনিস, অপশন এ। তারপরে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। অর্থাৎ 1905 সালে তারা যে বাংলাকে বিভক্ত করে, তখন এই বাংলার মুসলিম আর হিন্দুদের মধ্যে একটা বিভক্তি ছিল, যেটা আমরা তোমাদের বেসিক ক্লাসে ক্লিয়ার করেছি। কিরকম বিভক্তি ছিল? এই অঞ্চলে পশ্চিমবঙ্গ, পুরা বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই উন্নয়ন হতো। হ্যাঁ, কিন্তু এই পূর্ববঙ্গের চাষাবুষা বা আমাদের যারা ছিল তাদের উন্নয়ন হতো না। যখন এই বঙ্গভঙ্গ হলো, আমরা হচ্ছে খুব খুশি হয়েছিলাম, বা আমাদের মুসলিমরা তারা খুবই খুশি হয়েছে। তারা 1906 সালে মুসলিম লীগ দলও গঠন করে। কিন্তু পরবর্তীতে হিন্দুরা চিন্তা করলো, আচ্ছা এখন তো এই পূর্ববঙ্গের চাষাবুষারা আমার কাছে আর আসবে না। তখন তারা বললো না, আমার এই বাংলা আমাকে বিভক্ত করা চলবে না। তখন তারা বলল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে লেখা। তারপরে তারা কিন্তু স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলনের ডাক দেয়, এবং পরবর্তীতে তারা ইংরেজদের এই আন্দোলনের চাপে বাধ্য হয়ে তারা কিন্তু বঙ্গভঙ্গকে বাতিল করে দেন। লর্ড হার্ডিঞ্জ তিনি কিন্তু বঙ্গভঙ্গ বাতিল করেন 1911 সালে। তার নামে একটা ব্রিজ আছে পাবনার ঈশ্বরদীতে। সেটা অপশন হচ্ছে অপশন বি। তারপরে তোমরা যদি দেখো, আমরা যদি দেখি এখানে অপশন বি বলা হয়েছে। তারপরে আমরা দেখব যে এই যে
1946 সালে আমরা জানি যে ভারতে প্রেরিত মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য ছিল কয়জন? অপশন ছিল 3 জন সদস্য ছিল। অর্থাৎ মন্ত্রী মিশন পরিকল্পনা পাঠানো হয় যাতে করে ভারতের সকল সমস্যার সমাধান হয়। এই সকল সমস্যার সমাধান কিন্তু এই 3 জন সদস্য ছিল। ইংরেজরা বাংলাদেশে আগমন করে, বাংলাদেশে কত সালে আগমন করে? আমরা জানি 1600 সালে তারা হচ্ছে এই বাংলাদেশ তো তখন ছিল না, ধরো তখন বাংলায় আগমন করে। এই বাংলাদেশ শব্দটা তখন ছিল না, হ্যাঁ, তো তোমরা কনফিউজড না। বাংলাদেশ শব্দটা হয়েছে 1971 সালে স্বাধীন হওয়ার পরে, ঠিক আছে? সো এই বাংলাদেশ শব্দটা হয়েছে 1971 সালে স্বাধীন হওয়ার পরে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তারপর হচ্ছে লর্ড কার্জন, তিনি দেখো এই এই জিনিসটা যদি আমরা বলি যে লর্ড কার্জন তো কংগ্রেসের মৃত্যু দেখে যাবে এই আশা আন্তরিকভাবে লালন করতেন। আমলাতন্ত্রের উচ্চতর স্তরে বাঙালি বাবুর প্রবেশ ছিল তার চক্ষুশূল। তার কারণ আছে, বাঙালিরা ব্রিটিশদের জন্য সংরক্ষিত দুর্গে গিয়ে হানা দেওয়া শুরু করে দিয়েছিল। এই অনুচ্ছেদে ব্রিটিশ শাসনের কোন ইচ্ছার প্রতিফলন ঘটেছে? তোমরা জানো এইখানে কি ইচ্ছা, এখানে বলা হচ্ছে বাঙালি বিদ্বেষী মনোভাব, প্রশাসনিক কর্তৃত্বে বাঙালিদের নিয়োগে অনিচ্ছা। তো এটা দেখতে পাচ্ছ প্রশাসনিক, অপশন ডি। এটা কিন্তু সিপাহী বিদ্রোহের ফলে যে তাদের হচ্ছে রুল, ডিভাইড অ্যান্ড রুল প্রয়োগে তারা কিন্তু এই ভারতবর্ষদের যারা আছে ভারতীয়দের তারা কিন্তু দেখো সিপাহী বিদ্রোহের ফলে, এবং আমরা যদি দেখি যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রয়োগ করেছিল, ভারতবাসীদের হাতে নির্বাহী ক্ষমতা অর্থাৎ শাসন করার ক্ষমতা দিতে তারা ভয় পেত। কারণ একবার শাসন করার ক্ষমতা অর্থাৎ সৈন্যদের কিন্তু ক্ষমতা দিয়ে তারা কিন্তু চরম মূল্য পেয়েছে। অর্থাৎ বাঙালি যখনই সুযোগ পাবে তখনই কি আন্দোলন করে বসবে, এটা কিন্তু তাদের ভয় ছিল। এখনো 2000 তোমরা যে এই বর্তমান সময়ে এসে কিন্তু এটা প্রাসঙ্গিক। তোমরা যে 5 আগস্টে আমরা যে আন্দোলন হয়েছে, অর্থাৎ এই 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি দিন। বাঙালি জাতিকে কিন্তু তুমি কোন সময় দমায় রাখতে পারবে না। তারা কিন্তু বেশি দিন একটা শাসকের অধীনে থাকতে পছন্দ করে না। তারা যাকে উঠিয়েছে অনেক উপরে নিয়েছে, আবার যাকে নামানোর চেষ্টা করেছে এক টান দিয়ে একদম নিচে গড়িয়ে দিয়েছে। তো সেটা কিন্তু ইংরেজরাও ভয় পেত আর কি। উপমহাদেশে প্রথম কাগজে মুদ্রা চালু হয় কত সালে? উপমহাদেশে প্রথম কাগজে মুদ্রা চালু হয় 1857 সালে। লর্ড ক্যানিং তিনি কিন্তু প্রথম কাগজে মুদ্রা চালু করেন। তার আগে কি ছিল? তার আগে ছিল এরকম কয়েন ছিল, কয়েনের মধ্যে ধরো রানীর ছবি থাকতো আর কি, হ্যাঁ, রানীর ছবি থাকতো, তো এরকম। তারপর হচ্ছে এই যে কাগজে মুদ্রাটা, এই কাগজে মুদ্রাটা কখন হয়? 1857 সালে। এরকম ইংরেজরা যখন আসছে, ইংরেজদের এই ইউরোপীয়দের মধ্যে ইংরেজরা 200 বছর ছিল, প্রায় 200 বছর। তাদের অবদান অনেক রয়েছে। অবদানটা নেগেটিভ এবং পজিটিভ হতে, তারা তাদের জন্যই কিন্তু এই অঞ্চলের রেল রোড করেছে, তাদের জন্যই ইংরেজি শিক্ষার প্রসার ঘটিয়েছে, তাদের জন্যই এই অঞ্চলের মানুষকে তারা শিক্ষিত করতে চেয়েছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো কেন স্থাপিত হয়েছে? যাতে করে ইংরেজদের অনুগত একটা শ্রেণী তৈরি করা যায়, যারা হচ্ছে ইংরেজদের আমাদের যে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে উত্তীর্ণ হবে, তাই না? সো এই যে বিষয়গুলো কিন্তু ইংরেজরা তাদের সুবিধার্থে করেছে। ইংরেজরা সিভিল সার্ভিস থেকে ধরে সবকিছু ঢেলে সাজিয়েছে। এই যে বর্তমানে তোমরা পুলিশ বাহিনী দেখো, বর্তমানে পুলিশ কিন্তু এই 1863 সালের এই আইনে তারা হচ্ছে পরিচালিত হয়। অর্থাৎ আমাদের বর্তমান যে ল ব্যবস্থাও কিন্তু এই যে ব্রিটিশ ভারতের পুরাতন যে ব্যবস্থা, সেই ব্যবস্থার অনুরূপে অনুকরণে বর্তমান যে ব্যবস্থা আমরা হচ্ছে দেখি। তো তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে এই অংশটা থেকে তোমরা কি জানলে? এই অংশটা থেকে ইংরেজদের আমরা প্রথম জানবো, ইংরেজদের অবদানটা জানবো এখানে, হ্যাঁ, কোন ইংরেজদের অবদান দ্বারা তারা কি করে গেছে আর কি, হ্যাঁ, যে তারা ভালো খারাপ করতে গিয়েও ভালো কিছু কাজ করে গেছে তাদের সময়ে যে আমরা দেখতে পেয়েছি। তারপরে কারা কোন সময় আসছে, ধরো এই যে জাতিগুলো, ইউরোপীয় যে জাতিগুলো আসছে, আগমন কালটা তোমরা দেখবে, কে প্রথম আসছে কে পরে আসছে, আগমন কালটা তোমরা হচ্ছে দেখে রাখবা। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের বিভিন্ন সময় পরীক্ষায় আসছে। আশা করি তোমরা যদি এইভাবে প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো, তোমাদের হাতে যে প্র্যাকটিস বুকটা আছে, তোমাদের যে এক্সারসাইজ বুকটা রয়েছে, সেটার মধ্যে কিন্তু আরো প্রশ্ন রয়েছে। আমরা কিন্তু শুধুমাত্র বিগত বছরের আসা প্রশ্নগুলো যে বিশ্ববিদ্যালয়ে আসছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। তো তোমাদের যে প্র্যাকটিস বুকটা যদি তোমরা আরেকটু পড়াশোনা করো, আশা করি আরো বেশি উপকৃত হবে। তো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। সবাইকে ধন্যবাদ।